রহিমা সুলতানা রিতা একজন বহুমুখী প্রতিভাবান উদ্যোক্তা, পরামর্শক ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তিনি হারমোনি স্পায়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফাউন্ডার সিও, যিনি সৌন্দর্য, সুস্থতা ও মানসিক প্রশান্তির সমন্বয়ে কাজ করছেন। একজন দক্ষ আয়ুর্বেদিক ও বিউটি এক্সপার্ট, পাশাপাশি ফুড কনসালট্যান্ট ও কালিনারি এক্সপার্ট হিসেবে তিনি প্রাকৃতিক ও ভারসাম্যপূর্ণ জীবনধারার প্রচারে নিবেদিত। তিনি আরও একজন সেলফ ম্যানেজমেন্ট ও মেন্টাল হেলথ কাউন্সেলর, যিনি মানুষকে আত্মবিশ্বাসী ও ইতিবাচক জীবনের পথে অনুপ্রাণিত করেন। একজন পরিচিত মিডিয়া পার্সোনালিটি হিসেবে সৌন্দর্য ও সুস্থ জীবনধারায় তাঁর অবদান প্রশংসিত। সৌন্দর্য, সুস্থতা ও মানসিক প্রশান্তির এই মিলিত যাত্রায় রহিমা সুলতানা রিতা আজ এক অনন্য নাম। স্বাগত জানাই রহিমা সুলতানা রিতাকে, সৌন্দর্য, সুস্থতা ও রন্ধনশিল্পের এক অনন্য প্রতিভা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এতগুলো একেবারে উজ্জ্বল ঝলমলে মুখ দেখে আমি আপ্লুত। আমার এত ভালো লাগছে যে আমার সব বোনেরা, আপনারা যারা এখানে আছেন, আপনাদের কি ভালো লাগছে? একটু জোরে শুনতে চাই। আপনাদের সবার জন্য রইল আমার ভালোবাসা এবং উইশেস, বেস্ট উইশেস। আজকে আমি এখানে এসে আমি সারপ্রাইজড হয়ে গেছি, বিকজ আমাকে যিনি ইনভাইট করে এনেছেন তার ওয়াইফ, সে আমার ছোট বোন। একটা সময় আমরা ছোটবেলায় একসাথেই, বিশেষ করে ও অনেক ছোট ছিল, ও ঘুমাতো গিয়ে আমার সাথে। তো এইরকম একটা মানুষ, তাকে আজকে আমি এখানে পাবো, সে তার বোন। আমি আমি বলে বুঝাতে পারছি না। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ বোনের সাথে অনেক দিন পর মিলিত করিয়ে দেওয়ার জন্য। আসলে আমার জার্নিটা অনেক লম্বা। আমি বেসিক পড়াশোনাটা আমি করেছি চিটাগং ইউনিভার্সিটিতে, পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছি। সালটাও বলে দেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। 86-এ আমি মাস্টার্স কমপ্লিট করেছি। সো ইউ ক্যান গেজ যে আমার তারপরে 87 থেকে আমার কর্মজীবন শুরু। তো আমি কিন্তু একদিনের জন্য বসে থাকিনি, একদিনের জন্য বসে থাকিনি। তো একটা জিনিস কি, এই যে উদ্যোক্তা হওয়া, আমি যখন চিটাগং ইউনিভার্সিটিতে পড়ি তখন মেয়েরা চিটাগংয়ে রিকশায় বসলে তাদেরকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেওয়া হতো, যেন তারা অন্য পুরুষকে না দেখতে পারে এবং পুরুষরাও যেন তাদেরকে না দেখতে পারে। ওই সময় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে টানা 5 বছর মাস্টার্স করে বেরিয়েছি, বিকজ আমার মনে হয়েছিল যে আত্মনির্ভরশীল না হলে একটা মানুষের যে আত্মসম্মান সবচেয়ে বড় জিনিস, এটা আমি পরিবার থেকে শিখেছি। পরিবার হলো একটা মানুষের শিক্ষার প্রথম জায়গা, রুটস। আমার মা অনেক সুন্দরী, অনেক গুণী, পড়াশোনাও করেছে, ভারতেশ্বরী হোমসে পড়েছে, বাট আমার বাবা ছিলেন ব্যবসায়ী। তো ওনার যদি দরকার হতো একটু টাকার বা প্রয়োজন হতো যে কোনো বিষয়, বাবা দিতেন। আবার মুড খারাপ থাকলে বলতো না এখন দিতে পারবো না, পরে এসো। তো এই যে মার আবার এটা খুব ইগোতে লাগতো, মা খুব মাইন্ড করতো। তা আমার তখন মনে হয়েছে, ভাই আমি তো একটা মেয়ে হলেও আমি তো আমার বাবা যা করছে, কাজ করছে, তা আমি আর্ন করতে পারি, এবং আর্ন করলেই আমার ওই যে একটা আত্মসম্মান বোধ, এই জিনিসটা থাকবে। 87-এ আমি তারপর পর্যটন কর্পোরেশনে এসে
আমার মাস্টার্স কমপ্লিট করলাম, ব্যাংকে জব হয়েছিল, ওইটা ছেড়ে দিলাম। মনে হলো দিস ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার, আমি এটা পারবো না করতে। আমার মনে হয়েছিল যে আমি নিজের মতো করে কিছু করব, যেটা দিয়ে আমি নিজে এগিয়ে যাব এবং আমার সাথে আরও অনেক নারীকে নিয়ে আমি আগাতে পারবো। সেই জন্যই আমি রান্নাকে পেশা হিসেবে নিয়েছি। অবশ্য আমি ইন্সপায়ার্ড হয়েছি চিটংয়ে। আমি একজনের কাছে আমার সেমিস্টার গ্যাপে রান্না শিখি, সালমা ওনার নাম, উনি আমার প্রথম গুরু। আমি শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। তো ওনাকে দেখেছি, উনি যে রান্না শেখাতেন, উনি একজন এক্স আর্মি অফিসার ওয়াইফ ছিলেন। এত চমৎকার, সপ্তাহে 6 দিন ক্লাস করাতেন এবং বিভিন্ন জায়গা থেকে ক্যান্টনমেন্ট, নেভি। তখনই রান্না আতুর ঘরে ছিল। রান্না আসলে চিটাগংয়ে বিশেষ করে ভালো বেকারি বা অন্যান্য জিনিস তেমন পাওয়া যেত না, আর বাড়িতে মানুষ এগুলো বানাতেও না। তো তখন ওনার কাছে আমি সব শিখি, রান্নাও শেখাতেন উনি, ইকেবানা শেখাতেন, সেলাই শেখাতেন, যা কিছু শেখাতেন আমি সব কিছু শিখেছি। এবং আমার ভীষণ ভালো লেগেছিল। সবচেয়ে ভালো লেগেছিল, আমার ওই সময় ব্যাংকের বেতন ছিল 5,000 টাকা, আর ওনার আর্নিং ছিল 50,000 টাকা। ওইখানেই আমি আমার জীবনের অঙ্ক মিলিয়ে ফেলেছি যে আমি এই 5,000 টাকা, আমার খুব বেশি হলে 50,000 টাকায় পৌঁছাইতে অনেক দিন লাগবে। কিন্তু আমি যদি এটাকে, এই জন্য বললাম যে জীবনের অঙ্ক মেলানোটা ভেরি ইম্পর্টেন্ট। আমি তখন আমার মনে হয়েছিল এইটাকে নিয়েই আমি এগিয়ে যাব, কারণ বাংলাদেশে তখন প্রফেশনালি কুকিংকে নিয়ে আসা একদমই ছিল না। তো ওনার কাছ থেকে যখন আমি শিখলাম, তারপরে মনে হলো যে প্রফেশনালি আসতে হলে আমাকে আরও শিখতে হবে। একটা কথা মনে রাখবেন, লার্নিং অ্যান্ড প্র্যাকটিস, এই দুটোর কোনো বিকল্প নেই। আমি তখন পর্যটন কর্পোরেশন থেকে ফুড অ্যান্ড বেভারেজ, পেস্ট্রি অ্যান্ড বেকারি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সব শিখলাম। 9 মাসের কোর্স, সেই বাচ্চাদের মতো স্কুলের কাঁধে ব্যাগ নিয়ে সকালে যেতাম, 5টার সময় ছুটি হতো, অবকাশ। আমি কিন্তু এই কষ্টটুকু স্বীকার করেছি তখন। এইটা করে দেন আই স্টার্টেড মাই বিজনেস। আমি একটা ইনস্টিটিউট করি, এপিক ইনস্টিটিউট নামে। তখন সব বেশ মহিলারা আমার কাছে আসলো, শেখা শুরু করলো। ওই হলো আমার প্রথম রান্না। এবং আমার কাছ থেকে রান্না শিখে তখন অনেকেই এটাকে তারা হোমমেড ফুড বলে একটা জিনিস ঢাকা শহরে শুরু হয়, এটা প্রথম আমরাই শুরু করি। আসলে ফুড সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স, এই জিনিসটা কেউ জানতো না তখন, বুঝতোই না। আমার ফ্রেন্ডরা আমাকে বলেছে, তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, জায়গা নষ্ট করেছো একটা স্টুডেন্টের, এবং তুমি শেষ পর্যন্ত বুয়া হয়েছো। বুয়া, বাবুর্চি, আমাকে কি না কথা শুনতে হয়েছে। আই ডোন্ট কেয়ার অ্যান্ড মাইন্ড। আমি সবসময়, আমি অলওয়েজ একটা জিনিস ছিলাম, আমি আমার নিজের মনকে প্রশ্ন করতাম, আমি কারোর কথা শুনতাম না। কেউ এসে আমাকে বলল, আমি শুনতাম, কিন্তু করতাম আমার মন যেটা বলতো। আমি প্র্যাকটিক্যালি যেটা বুঝতাম যে হ্যাঁ এটা আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব, সেটাই আমি নিতাম। তো ওরা ওদের মতো বলে গেছে, আমি আমার মতো কাজ করে গেছি। তো ফাইনালি এই ফুড নিয়ে আমি অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করেছি, যেগুলো প্রত্যেকটা ছেলেমেয়ের, ইউনিভার্সিটির ছেলেমেয়ের ড্রিমস থাকে। আমি নেসলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, আমি ইউনিলিভারে কাজ করেছি স্কিন কেয়ার নিয়ে 10 বছর। একই সাথে আমি এক হাতে ছিল নেসলে, আরেক হাতে ছিল ইউনিলিভার। এছাড়াও স্কোয়ারের সাথে 26 বছর ধরে আমি স্কোয়ারের সাথে কাজ করছি, এদের এই যে মশলা, গুঁড়া মশলা, এইটা নিয়ে। আমার একটা জিনিস ছিল, আমি ভীষণভাবে যেই কাজটা করতে চাইতাম সেই বিষয়ে আমি পড়াশোনা করতাম। আমি কন্টিনিউয়াস, মানে সারা জীবন পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়াতে গেলেও যদি একটা কোর্স দেখতাম, আমি কিন্তু কোর্সে ভর্তি হয়ে যেতাম। পড়াশোনার কোনো বিকল্প নেই। একটা কথা, আমি নারী উদ্যোক্তা যারা হতে চান, এখানে আপনারা সবাই নারী উদ্যোক্তা হওয়ার জন্যই তো এসছেন, তাই নাকি বলেন? আমি আমার জার্নিটা শেয়ার করছি এই জন্যই, আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর। মানে সেটা আমি আপনাদেরকে এই স্বল্প সময়ে বলে বোঝাতে পারবো না। বাট
আমি কখনোই মিক্স আপ করি নাই। আমার কর্মের যে জায়গা, কর্মজীবন আর আমার পারিবারিক জীবন, আমি দুটাকে কখনো মিক্স করি নাই। কর্মের প্রবলেম কর্ম জায়গায় রেখে এসেছি, সংসারের সমস্যা সংসারেই রেখে এসেছি। দুটোকে যখন আমি আলাদা করতে শিখেছি, তখন আমার মনে হয়েছে যে না, তখন আমি দুই জায়গায় খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। মেয়েরা গুড ম্যানেজার হতে হয়, তাকে সব কিছু ম্যানেজ করতে হয়। আপনার খারাপ লাগলেও আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি কাজ করবেন, আপনার শ্বশুরবাড়ির গেস্ট চলে আসলো, আপনাকে আপ্যায়ন করতে হবে, পরিবারের সব কিছু জানতে হবে। তো এই জন্য আপনাকে মানে অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে সেটা আপনাকে দরকার। এবং আপনার খুব মানে একটা, আমি যেটা মনে করি যে একটা আমাদের প্রপার প্ল্যানিং, আমাদের যদি ভালো প্ল্যানিং থাকে তাহলে আমাদের কাজগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায়। দেন আমি কিন্তু বিউটিফিকেশনে আস্তে আস্তে করে চলে আসি। আমার ইনস্টিটিউট চলে, আমি থাইল্যান্ড গেলাম, ওখানে দেখলাম বাংলাদেশে শুধু সেলুন, আসলে রিফ্লেক্সোলজি যেটা আমরা বিউটিফিকেশন, আমি স্পা যেটা করি সেটা মানুষকে, আমরা যেটা সুস্থ দেহ, এটা খুব ইম্পর্টেন্ট, বডি মাইন্ড অ্যান্ড সোল। আমরা শরীর মন আত্মা, আমরা এগুলোকে কি সমন্বয় করতে পারি না। এই যে এখানে আমরা যারা আছি, আমরা শুধু চাই আমার এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু এই যে করার জন্য আমাকে কি কর্ম করতে হবে, আমরা কি কেউ কখনো লিস্ট করে দেখেছি যে আমি এই কাজগুলো করব, বাট এটার জন্য আমাকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, তারপরে আমি আমার প্রথম লক্ষ্য সেট করে লক্ষ্যতে পৌঁছানোর জন্য কিন্তু কষ্ট করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পার হয়ে যেতে হবে। তো আমি ওখানেও পড়াশোনা করলাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চায়না, আমার সুযোগ ছিল, আমি করতে পেরেছি। তো আমি লাস্ট যেটা করেছি আমার ভীষণ ভালো লাগে, সেটা আমি কেরালাতে গিয়ে আয়ুর্বেদের উপর পড়লাম। পঞ্চকর্মা হলো শুদ্ধিকরণ ক্রিয়া হলো শুধু শরীর না, শরীর এবং মন। আমাদের মন যদি ভালো না থাকে তাহলে আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারবো না। এবং মনোনিবেশ এইটা যদি আমরা না করতে পারি তাহলে কোনো কাজ কি হবে, সম্পন্ন হবে না। অনেক কিছু আমরা প্ল্যান করব, বাট এক্সিকিউশন করা, আমি পারসিভ করব একটা জিনিস, দেন আমি ডেলিভারি দেবো। রিসিভ, পারসিভ অ্যান্ড ডেলিভারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যেই আমি আপনাদেরকে বলবো যে লক্ষ্যে টিকে থাকা। আমার কিন্তু অলমোস্ট 30 ইয়ার্সের জার্নি। আমি মিডিয়াতেই কাজ করছি 25 বছর ধরে। বাংলাদেশ টেলিভিশনে প্রথম রান্নার অনুষ্ঠান আমি শুরু করি, সেই দিয়ে আমার যাত্রা শুরু। এখন সেরা রাঁধুনি থেকে আমি বাংলাদেশের বাইরে চলে গেছি। আমি ইউএস কারি অ্যাওয়ার্ডের একজন জাজ ছিলাম, আমি ইউকের কারি অ্যাওয়ার্ডেরও একজন জাজ ছিলাম। তো তারা কিন্তু আমাকে নিয়ে গেছে, আমি সেখানেও কাজ করে এসেছি। এই কাজগুলো করা কিন্তু সহজ ছিল না। আমার অধ্যবসায় ছিল, সাধনা ছিল, কঠোর পরিশ্রম ছিল, সেই জন্যই আমি এই জায়গায় এসেছি। আমার সবচাইতে জীবনের বড় অ্যাচিভমেন্ট হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের লেকচারার হয়েছি। এইটা আমার জীবনের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। আমি পড়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি টিচার হয়েছি। যে বন্ধুরা আমাকে বলতো যে আমি বুয়া বা আমি শেফ, তারাই আমাকে এখন বলে উই আর প্রাউড অফ ইউ। তো আপনারা, আপনাদের প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে। আপনি কোন বিষয়ে দক্ষ, এটা কিন্তু আপনাকেই মানে বের করতে হবে। এর জন্য দরকার সেলফ অ্যানালাইসিস। আপনি অন্যের উপর ডিপেন্ড করেছেন তো মরেছেন। একটা কথা মাথায় রাখবেন, আরেকজন আপনাকে কোনো দিনও এগিয়ে দিতে পারবে না। হয়তো সে আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারবে, আমি পারবো, কিন্তু আপনার ব্যথাটা আপনারই। আমরা যদি ব্যথা পাই কোনো জায়গায়, আমার ব্যথাকে উপশম করতে পারে কেউ পারে না। ব্যথাটা আমার মধ্যেই থাকে এবং ব্যথাটা আমাকেই সারাতে হয়। ঠিক আমি উদ্যোক্তার ক্ষেত্রেও আমি বলবো যে আপনাদের কাজটা আপনাদেরকেই করতে হবে, এবং কোন কাজটা আপনি ভালো পারেন এবং ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। সবচাইতে বড় জিনিস, আপনার কাজের প্রতি শ্রদ্ধা যদি থাকে, ভালোবাসা যদি থাকে, তাহলেই আপনি
ভালো কাজ করতে পারবেন। আমি বাংলাদেশ আয়ুর্বেদ মেডিকেল কলেজ থেকে মিরপুরে, সেখান থেকে আমার মেয়ে যখন অনার্স ভর্তি হলো নর্থ সাউথে, আমি তখন আয়ুর্বেদ মেডিকেলে ভর্তি হলাম। ইন্টারমিডিয়েটেড বাচ্চাদের সাথে 4 বছর ও অনার্স করলো আর আমি আয়ুর্বেদ মেডিকেল পড়লাম। তো এইটার জন্য আমার কিন্তু কোনো সমস্যা নেই। আমার বাচ্চার যে ছোট বাচ্চার বয়সী ওদের সাথে বসে বসে আমি বেঞ্চে বসে বসে পড়ালেখা করেছি, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি এবং আমি সারা বাংলাদেশে থার্ড হয়েছি। তো আমি এত বেশি ডেডিকেটেড ছিলাম যে আরেকটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, নলেজের কোনো বিকল্প নেই। আপনারা যে যে কাজ করেন, একটা পান দোকান যে দেয়, ওই পান সম্পর্কে, পানের সাথে কোন কোন মশলা দিলে সেই পানটা আরও অনেক বেশি কি হবে, সুস্বাদু হবে, প্লাস হেলদি হবে, এই যে জিনিসটা, এই রসায়নটা আপনাকে জানতে হবে। জীবনের রসায়ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি রসায়ন না বুঝেন তাহলে আপনি কিন্তু বেশি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। একটা সময় গিয়ে অটোমেটিক হতাশ হয়ে যাবেন। আর পজিটিভিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি মেয়ে, যেহেতু আমি জানি মেয়েদের অনেক রকম বাধা বিপত্তি পার করে তাদেরকে কাজ করতে হয়। তো সো আপনার ভিতরে বি পজিটিভ, আর আরেকজনের সাথে কখনো নিজের তুলনা করবেন না। আপনি সেলফ আলাদা একজন মানুষ, প্রত্যেকটা মানুষ এখানে ইন্ডিভিজুয়াল, কেউ কারোর মতো না। আপনি দেখেন এত মানুষ আমরা আছি, আপনি কি একজনের সাথে আরেকজনকে মিলাতে পারবেন? পারবেন না। কর্মটাও ঠিক তেমনি। আপনি চেষ্টা করবেন আপনার ভেতরে যে স্পেশালিটিটা আছে সেইটাকে তুলে ধরেন, সেইটা নিয়ে যদি কাজ করেন অন্যদের চাইতে আপনি আলাদা হতে পারবেন। আমাদের মধ্যে এখন যেটা কি হয় জানেন, আমি যেটা সবচেয়ে বেশি দেখি, একজন একটা কাজ শুরু করলো, ওই দেখা দেখি আরো 10 জন একইভাবে একই কাজ করে যাচ্ছে। হোয়াই? যেমন বর্তমানে আমি আল্লাহর কাছে আমি অশেষ রহমত, আমি অনেক কাজ করেছি। বর্তমানে আমি একটা ওয়েলনেস সেন্টার করেছি যেখানে আমি সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ করি। এই যে আমাদের মানে আমার বাচ্চারাও বিদেশে থাকে, তখনই আমার মনে হয়েছে ছেলেমেয়েরা মা বাবাকে ফেলে রেখে মানে রেখে বিদেশ চলে যায়, অথচ এই মা বাবাই অনেক কষ্ট করে তাদের বাচ্চাদেরকে মানুষ করে, বাট তাদের যখন প্রয়োজন হয় তারা বহু দূর দেশে থাকে, তারা পারে না আসতে। এরকম হয় আমি ওভার টেলিফোনে গিয়েও তাদেরকে নিয়ে এসে ট্রিটমেন্ট করি। একটা ডায়াবেটিক পেশেন্ট, তার বয়স অলমোস্ট মনে করেন যে 80-এর উপরে চলে গেছে, তার নখটা সে নিজে কাটতে পারে না। আমরা নখ কাটা থেকে শুরু করে নিয়ে তাকে শাওয়ার করিয়ে ফুল ক্লিন করে তারপরে তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিই, আর প্রয়োজন হলে বাড়ি গিয়েও সার্ভিসটা দিই। তো আমার এখানে সিনিয়র সিটিজেনদের জন্য বাংলাদেশে আর কাউকে আমি জানি না, বাট এই জিনিসটা আমি শুরু করেছি। আমার মনে হয়েছে আমাদের তাদের জন্য কিছু করা উচিত, বিকজ উই আর হিয়ার। কেন? তাদের ত্যাগের জন্য। আমাদের যে প্রজন্ম ছিল, আমাদের আগের প্রজন্ম, তারা যে যে শ্রম কষ্ট সময় দিয়ে গেছে, সেই জন্যই আমরা আজকে এখানে। তো এই জন্য আমি তাদের জন্য আমার মনে হলো যে আমার এখন সময় হয়েছে তাদেরকে কিছু দেওয়ার। সেই জন্যই আমার একটা ওয়েলনেস সেন্টার আছে ধানমন্ডিতে, আমি চেষ্টা করি কিছু করার জন্য। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও চেষ্টা করবেন নিজের বাবা মার একটু কাছে যেতে, তাদেরকে ভালোবাসতে। কিছু না, তারা কিচ্ছু চায় না, তারা এখন একটু সঙ্গ চায়, যেটা আমরা দেই না। কয়জন আছেন বলতে পারবেন বাবা বা মায়ের হাত ধরে বলেছেন যে মা তুমি কেমন আছো, ভালো আছো, তোমার কিছু প্রয়োজন আছে? ওদের আসলে কিছু প্রয়োজন নেই, ওরা চায় সঙ্গ, আর কিচ্ছু চায় না। তো সো আমার বাবা নেই, আমার মা আমার সাথে থাকে। যেহেতু আমার মেয়ে দেশের বাইরে, আমার মাই এখন আমার মেয়ে। তো সো আমি ওনাকে দেখেই আরও অনেক বেশি এটা ফিল করি, এবং তারা যে কতটা মিস করে বাচ্চাদের, আমি এটা সত্যিকারভাবে এটা আমি মানে অন্তর থেকে এই কাজটা করি। আমি আপনাদেরকেও বলবো যে আপনারা যারা যে কাজই করুন না কেন নিজের মতো হওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস আমি খুব বেশি দেখি, আমি আপনাদেরকে বলছি, কম্পিটিশন বাচ্চাদেরকে নামিয়ে দেওয়া হয়। মায়েদের বলছি যে বাচ্চারা হলো কি, আমি কি আমার মায়ের সাথে বাবা মার সাথে তো বেশি সময় থাকি না। প্রত্যেকটা বাচ্চার কিন্তু নিজস্বতা আছে, তাকে তার মতো ছেড়ে দেন। আমার জীবনে আমি আমার যেটা
মানে পাওয়ার ছিল, আমি হতে পারি নাই। আমি চাই আমি ডাক্তার হতে পারি না, আমার বাচ্চাকে ডাক্তার হতেই হবে। ও পারলো, তুই পারলি না কেন? এরকম করে আমরা বাচ্চাদেরকে অনেক সময় ডিপ্রাইভ করে ফেলি। এই জিনিসটা একদম করবেন না। সন্তান হলো জীবন চলার পথের ছন্দ। তাদের আছে আপন গতি, তাদের আছে আপন বুদ্ধি, তাদেরকে তাদের মতো করে চলতে দিন। আপনারা শুধু কোনটা ভালো কোনটা মন্দ এই গাইডলাইনটা তাদেরকে দিয়ে যান, দেখবেন আপনার সন্তানরা অনেক ভালো মানুষ হবে। এই জিনিসটা তাদেরকে ছোটবেলায় কম্পিটিশনে নামিয়ে দিবেন না। আমার একটাই অনুরোধ, কম্পিটিশন, হ্যাঁ লেখাপড়া করে স্কুল করে দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আমি আরেকজনের সাথে কম্পিটিশন করব না। কম্পিটিশন নিজের সাথে হবে, সেলফ কম্পিটিশন। আমি প্রতিদিন আমার নিজেকে ভাঙবো, প্রতিদিন আমি গড়বো, আমি সেলফ অ্যানালাইসিস করব। রাতে যখন ঘুমাতে যাব আমার ডিভাইস ছেড়ে দিব, আমি আধা ঘন্টা নিজের জন্য রাখবো। আজকে সারাদিন আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলোর মধ্যে আমার কয়টা ভুল ছিল, আমার কয়টা ভালো কাজ ছিল, আমার মিস্টেকগুলো কি, আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, সেগুলো যদি আমি খুঁজে বার করতে পারি, আমি অবশ্যই আমার নিজেকে ইমপ্রুভ করতে পারবো। অন্য কেউ আমাকে কিচ্ছু করে দেবে না। আয়নার সামনে দাঁড়াবো, দেখবো নিজেকে, দাঁড়িয়ে আমি বলবো হ্যাঁ তুমি পারবে, অবশ্যই তুমি পারবে। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের অনেকেই আমরা অনেক কিছু পারি, কিন্তু আমাদের 1 নম্বর কমিউনিকেশন গ্যাপ আছে অনেক, আমরা বোঝাতে পারি না আরেকজনকে। আর নাম্বার 2 হলো সেলফ কনফিডেন্স। তো এই জিনিসটা আপনারা করবেন না, যে যেটা জানেন সেটা একদম মানে পুরো জোর দিয়ে আপনাকে সেই কাজটা করতে হবে, সম্পূর্ণ সত্তা দিয়ে, তবেই আপনারা এগিয়ে যাবেন। এগুলো হলো আমার জীবন থেকে শেখা, জীবন থেকে নেওয়া কিছু টিপস যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আপনারা যদি কিছু জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আছি আপনাদের সাথে, আমি ছিলাম, আমি আছি। আমার হাত দিয়ে বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে রান্না মানে কোর্স করিয়েছি এবং উদ্যোক্তা তৈরি করেছি। আমি শুধু নারী করি নাই, আমি পুরুষদেরও করেছি। সিলেটে তখন শেফ নিত, কোনো মানে ওই ধরনের শিক্ষিত কেউ ছিল না যে গিয়ে তাদেরকে শেখাবে। আমি সিলেটে গিয়েও তাদেরকে যাতে রেস্টুরেন্টে কাজ করতে পারে সেই রকমভাবে ট্রেনিং করে এসেছি। আমার কাছে উদ্যোক্তা মানে শুধু যে মহিলা তা না, তবে আমি মহিলাদেরকে বেশি করি, প্রেফারেন্স দেই, কারণ তাদের এটা প্রয়োজন। কারণ তারা যদি না ঘুরে দাঁড়ায় তাহলে দেশ দাঁড়াবে না। কারণ আমাদের বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, নারী যদি এগিয়ে না যায়, নারী যদি শিক্ষিত না হয়, তাহলে দেশ তো এগোবে না। তো এই জন্যই আমার একটাই কথা আপনাদের কাছে, প্লিজ সেলফ অ্যানালাইসিস করুন, পড়াশোনা করুন, যেটা নিয়ে কাজ করবেন, অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর কোনো বিকল্প নেই। তবেই আপনি একদম শেখরে পৌঁছাতে পারবেন যেখানে চান। আপা, আপনার কাছে আমার একটা কোশ্চেন, সেটা হলো আপনি বছর দুয়েক আগে বোধহয় না গত বছর আমার বোনের একটা এনজিও আছে মানে সিরাজগঞ্জে, তো ওখানে একদম মানে একদম গরিব বাচ্চাদেরকে, যারা নাকি ওই কি বলবো বাবা মা হলো ইট খোলায় কাজ করে, তো তাদের একদম 2.5 বছরের বাচ্চা, তার নিচের বাচ্চাদেরকে একটা স্কুলও করেছে। ওই মাদেরকে সে একটা ব্যাংকে মানে তাদেরকে জয়েন করিয়েছে, মানে ওরা যাতে ওরা জীবনে যারা ব্যাংকের মানে ব্যাংকের কি বই বই বলে না, যেটাতে তার কি বলে পাস বই এগুলো জীবনে দেখেনি। তো আপাকে নিয়ে গিয়েছিলাম আমরা, যে ওই 2.5 বছরের নিচে বাচ্চাদেরকে ওই গরিব মারা কি পুষ্টি খাওয়াবে, সেই প্রোগ্রামটাতে আমি ছিলাম না, তাই আমি একটু জানতে চাচ্ছি যে একদম ছোট্টবেলার মানে বাচ্চাদেরকে যে বেসিক কি দিলে যারা বাচ্চারা পুষ্টি পাবে এবং সেই অনুযায়ী তাদের গ্রোথটা ভালো হবে, যদি একটু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা শুরু করতে হলে আমাকে যে রীতা আর একটু পিছনে যেতে হবে। একজন নারী যখন প্রেগনেন্ট হয় তার একটা বাচ্চার ব্রেন ডেভেলপ এবং গ্রোথ তখন থেকেই হয়। তো প্রেগনেন্ট মাদারকে যদি আমরা কেয়ার করি মানসিক শারীরিকভাবে এবং তার প্রপার ডায়েট, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, ফাইবার, ওয়াটার,
এই যে আমাদের খাবারের একটা পিরামিড আছে আমরা দেখেছি, এই সবগুলো তাকে দিতে হবে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ফলিক অ্যাসিড থেকে শুরু করে তার যে ডায়েটটা থাকে ওই ডায়েট চার্টটা মেনটেন করে যদি একটা বাচ্চা মায়ের গর্ভে একটু একটু করে মানে বেড়ে ওঠে, আর আমাদের এখানে যেটা তবেই সে একটা সুস্থ বাচ্চা হবে এবং পরিণত আমি বলবো। কিন্তু আমাদের যেটা প্রবলেম হয়ে গেছে, ওরা ওই প্রেগনেন্সি পিরিয়ডে প্রচুর ম্যালনিউট্রিশনে থাকে। তো যখন তারা জন্মায় তখন কিন্তু তাদের অনেক জন্মগতভাবে ত্রুটিগ্রস্ত থাকে। সেই ত্রুটির কারণেই তারা কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো তাদেরকে প্রোটিন অবশ্যই দিতে হবে, মানে সব ধরনের খাবার তাদেরকে খাওয়াতে হবে। মানে আমি যে একটা কথা বললাম ডায়েটের এইটা, আর তাদেরকে 5টা মিল দিতে হবে। স্ন্যাকিংয়ের ক্ষেত্রেও তাদের মধ্যে যেন ফ্রুটস, ভেজিটেবল, এগ, তারপরে মিট, যেগুলো তাদের মাসল অ্যান্ড ব্রেন ডেভেলপ করতে হেল্প করে এই খাবারগুলো। তবে হ্যাঁ, ওই যে গরিব যাদের অ্যাকচুয়ালি আমি ওই বলবো না, যাদের অবস্থার এমন একটা পর্যায়ে যারা আছে, তো যারা একটু হেল্প করে, যেমন আমার হাজব্যান্ড, আমরা আসলে আমাদের একটা কমিউনিটি ক্লিনিক আছে বরিশালে, তো উনি একটা ক্লিনিক করেছেন এবং ওখানে আমরা প্রেগনেন্ট মহিলাদেরকে প্রথমে ডিম আর দুধ দিতাম। ওরা দেখা যেত দুধটা খাইয়ে দিত বাচ্চাকে আর ডিমটা খাইয়ে দিত হাজব্যান্ডকে। পরে এটাকে আমরা ম্যান্ডেটারি করলাম, আমাদের ক্লিনিকে এসে খেয়ে যেতে হবে। এই জিনিসটা আমি করিয়েছিলাম এবং সত্যি এটা কাজে দিয়েছিল। তাদেরকে আমরা ওখান থেকেই দুধটাও আর ডিমটাও খাইয়ে দিতাম। তো মায়েরা আসলে সত্যি কথা বলতে অর্থনৈতিকভাবে টানাপোড়েনের মধ্যে থেকে তখন দেখা যায় ওই নিজের যে সে প্রেগনেন্ট সেই কথাটাও তার মাথায় থাকে না। তো কি খাবে সে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। আমার ছোটোবেলায় আমি দেখেছি টিভিতে প্রোগ্রাম হতো, বিটিভিতে উঠান বৈঠক নামে একটা পরিবার পরিকল্পনা থেকে হতো। তো এই ধরনের যদি কিছু, যেমন আমি গেলাম, যেটা এনা করেছিল আমাকে নিয়ে, রিতার বোন, তো এই ধরনের অ্যাওয়ারনেসমূলক কাজ যার যার সুযোগ আছে, সুবিধা আছে প্রত্যেকের এলাকায়, এটা কমিউনিটি মানে বেস, এটা একা কারোর পক্ষে করা সম্ভব নয়। তো কমিউনিটি বেস যদি আমরা কাজগুলো করি তাহলে দেখা যাবে যে পুষ্টিও পাবে, তার চেয়েও বড় জিনিস যে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথটাও ভালো হবে। একটা ছোট বাচ্চাকে আমরা কি শেখাই, ভালো মানুষ আগে হতে হবে তারপরে অন্য কিছু। তো এই যে ভালো মানুষ হওয়াটা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে হিংসা না, তার মধ্যে একটা হ্যাঁ আমি পারি তুমিও পারবে, যে একা আমি কিছু করব না, আমরা সবাইকে নিয়ে চলবো। যেমন একা মানুষ কিছু করতে পারে না, আমি জীবনে এটা ডে 1 থেকে এটা শিখেছিলাম যে আমিও চলবো, আমার সাথে অনেককে নিয়ে চলবো। আমি ইনশাল্লাহ পেরেছি। আমার কাছে আমার হাত দিয়ে প্রায় 15,000 মহিলা আত্মনির্ভরশীল হয়ে গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তারা এখন, নট অনলি বাংলাদেশ। আমি থাইল্যান্ডে পেয়েছি, আমি ইউএসএ পেয়েছি, আমি কানাডায় পেয়েছি, লন্ডনে পেয়েছি। আমারই স্টুডেন্টরা ভালো করছে, তারা দে আর ডুইং ভেরি ওয়েল। এবং আমি সত্যি খুব আই ফিল প্রাউড। আমি ঈশ্বরের কাছে এই জন্য সবসময় কৃতজ্ঞ যে আল্লাহ আমার হাত দিয়ে এই কাজগুলো করানোর সুযোগ দিয়েছে। আমি ছোট্ট ঘটনা বলে শেষ করতে চাই। আমার কাছে, আমি তখন এপিক ইনস্টিটিউটে রান্না শেখাই, একজন মহিলা আসলো ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে, এসে বলল যে আমি কিছু করতে চাই, আমার হাজব্যান্ড মারা গেছে, উনি একজন ব্যাংকার ছিল, কিন্তু আমার ভাই বোন, আমার বাবা মা নেই, আমার ভাইরা আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি পারেন, রান্না করতে পারেন? বলে পারি। তাহলে আসেন। ওনাকে আমি প্রফেশনাল কুকিং করালাম, কি করে অফিসে খাবার সাপ্লাই করতে হয়, কি করে সেলফ লাইফ ঠিক রেখে প্যাকেজিং করতে হয়, এই সমস্ত জিনিসগুলো শেখালাম। উনি ছোট্ট করে শুরু করলো, আস্তে আস্তে হঠাৎ বছর 2 আগে একটা ছেলে আমাকে প্রথমেই সালাম করলো, আমি ওকে জীবনও দেখি নাই। বলে মা বলে দিয়েছে প্রথমে পায়ে ধরে সালাম করবি। সে একটা অ্যাড এজেন্সি চালায়। বলে আপনি যদি ওই সময় আমার মাকে হেল্প না করতেন তাহলে আজকে আমরা 2 ভাই এই জায়গায় দাঁড়াতাম না।
তখন বললে আমি অমুক, সেই ছোট্ট বাচ্চাটা যে আমার মায়ের হাত ধরে আপনার কাছে গিয়েছিলাম। তা আমি তো ওকে একদম জড়িয়ে ধরলাম, বললাম যে রিয়েলি সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তো মাকে কি এখনো কাজ করাও? বলে না, মা এখন কাজ করে না, মা ভালো আছে। তো এইটাই হলো কথা। ওই মহিলা ওই সময় অফিসে খাবার ইসেতে সাপ্লাই দিত, অনেকগুলো অফিস আমার পরিচিত কিছু ছিল, উনিও তারপরে ক্যাটারিং শুরু করে দিল। দেখা গেল ভালো আছে, বাচ্চাদেরকেও সুন্দরভাবে মানুষ করে উনি একটা মর্যাদা সম্পন্ন জীবন যাপন করছে। ধন্যবাদ সবাইকে।